সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে ৩ শতাধিক হাজির মৃত্যু, আহত কমপক্ষে 450। পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। শেষ দিনে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখ মানুষের স্রোত। পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। চামড়ার দাম কম ধরায় ভারতে পাচার হওয়ার আশঙ্কা। দেশজুড়ে ঈদগাহ ময়দানগুলো ঈদুল আজহার জামাতের জন্য প্রস্তুত। হালকা বৃষ্টিপাতের আশঙ্কায় বিকল্প জামাতের প্রস্তুতি থাকছে মসজিদগুলোতে। এবং জনবল সংকটে ঈদের ছুটিতে চট্টগ্রামে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে দুশ্চিন্তায় পুলিশ। নিজস্ব উদ্যোগে ব্যবস্থা জোরদার করার তাগিদ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি সৌমিত্র শুভ্র এবং আমি ইশরাত জাহান। হজ পালনের সময় সৌদি আরবে পদদলিত হয়ে 4 শতাধিক হাজি নিহত হয়েছেন। সৌদি সিভিল ডিফেন্সের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, মক্কা থেকে 9 কিলোমিটার দূরে মিনায় জামারাতে এ দুর্ঘটনায় 453 জন নিহত ও 7 শতাধিক আহত হন। এখনও সেখানে চলছে উদ্ধার অভিযান। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানায় বিবিসি। এখনও পর্যন্ত নিহতদের পরিচয় সম্পর্কে জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময়ই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এর আগে 2006 সালে মিনায় পদদলিত হয়ে 364 জন হাজির মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুরো পরিস্থিতি টেলিফোনে জানিয়েছেন সময় টেলিভিশনের প্রযোজনা নির্বাহী শ্রাবন্ত হাবিব। সৌদি আরবে আজকে যে সকালে যে বড় ওয়াজিব কাজটা হচ্ছে পাথর নিক্ষেপ করা, শয়তানকে জামারায় পাথর নিক্ষেপ করা। সকাল থেকে তেমন ঘটনাই ঘটেনি, কিন্তু কিছুক্ষণ পরেই ঘটলো সেই মর্মান্তিক দুর্ঘটনা বললেই। পাথর নিক্ষেপ করতে গিয়ে পদদলিত হয়ে মারা গেছেন। আমি সকালে গিয়েছিলাম সেখানে পাথর নিক্ষেপ করতে, সেখানে তখন খুব স্বাভাবিকই ছিল। আমি এ বিষয়ে জানার জন্য বাংলাদেশের হজ অফিসকে ফোন করেছিলাম, কিন্তু তারা এখন পর্যন্ত সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করতে পারেনি আমাকে। সৌদি আরবের মিনায় হজ পালনের সময় পদদলিত হয়ে 4 শতাধিক হাজি নিহতের মধ্যে কোনো বাংলাদেশি আছেন কিনা এই বিষয়ে বিস্তারিত জানতে আমরা কথা বলেছিলাম সেখানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত গোলাম মসির সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন বিস্তারিত। আজকে সকালে 10টা সাড়ে 10টার দিকে এই দুর্ঘটনাটা ঘটে। আমরা তারপরেই আমাদের কনসালেটের ফার্স্ট সেক্রেটারি এবং 3 জন এলএ সহ লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট সহ আমরা হসপিটাল এবং সিভিল ডিফেন্স অফিসে পাঠাই। তো সিভিল ডিফেন্স তখন পর্যন্ত কনফার্ম করেছে 100 জন ক্যাজুয়ালিটি। এখন যেহেতু হসপিটাল গুলো বেশ যেখানে ঘটনা ঘটেছে তার থেকে বেশ দূরে অবস্থিত, একটু সময় নিচ্ছে আর কি তো বিস্তারিত জানার জন্য। তো আমাদের ফার্স্ট সেক্রেটারি সাহেব আছেন, হয়তো খুব শিগগিরই 2-3 ঘন্টার মধ্যে আশা করি একটা নিউজ আপনাদের দিতে পারবো। এইবার প্রস্তুতি অন্য বছর থেকে আরো বেটার ছিল। দুর্ভাগ্য আমাদের যে এত সুন্দর পরিস্থিতি, এত সুন্দর অবস্থা থাকার পরও এই ঘটনাটা ঘটলো, এটা অত্যন্ত দুঃখজনক। এদিকে শয়তানকে পাথর নিক্ষেপ, পশু কোরবানি, মাথা মুন্ডন ও তাওয়াফের মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। আজ মুজদালিফায় ফজরের নামাজ শেষ করে সেখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন লাখ লাখ হাজি। মিনা শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপের পর শুরু হয় পশু কোরবানির আনুষ্ঠানিকতা। এদিকে গতকাল আরাফাত ময়দানে থাকা অবস্থায় বাংলাদেশি বেশ কয়েকজন হাজি অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার ব্যবস্থা করেছে বাংলাদেশ হজ মিশন। আরাফাতের ময়দানে খোলা আকাশের নিচে রাত কাটিয়ে ভোরে মুজদালিফায় ফজর নামাজ কায়েম করেন হাজিরা। এরপর সেখান থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন তারা। আসার সময় সেখান থেকে পাথর সংগ্রহ করে আনেন হাজিরা। মিনায় পৌঁছে শয়তানকে উদ্দেশ্য করে একে একে 7টি পাথর নিক্ষেপ করেন লাখ লাখ হাজি।
আল্লাহর সন্তুষ্টি লাভ ও বিশ্বের সকল মুসলমানদের শান্তির জন্য প্রার্থনা করেন হাজিরা। আল্লাহ পাকের কাছে আমাদের একটাই নিবেদন, একটাই আবেদন যে উনি যেন আমাদেরকে আল্লাহর মেহমান হিসাবে গ্রহণ করে, আমাদের হজকে কবুল করে এবং আমাদেরকে এবং সারা বিশ্বের মুসলমানদেরকে যেন উনি ক্ষমা করে। আমাদের বাপ মা সহ যত আত্মীয় স্বজন, যত মুসলমান কবরে শায়িত আছে সকলকে যেন উনি বেহেশতবাসী করে নেন। হযরত ইসমাইলের কুরবানিকে স্মরণ করে মহান আল্লাহর উদ্দেশ্যে নিজের প্রিয় পশু কুরবানি করেন মুসল্লিরা। কোরবানির পর মাথা মুন্ডন করে আজকের মধ্যেই হারাম শরীফে তাওয়াফের মধ্য দিয়ে শেষ হচ্ছে পবিত্র হজ পালন। এরই মধ্যে গতকাল আরাফাত ময়দানে থাকা অবস্থায় বাংলাদেশি বেশ কয়েকজন হাজি অসুস্থ হয়ে পড়েন। বাংলাদেশ হজ মিশনের সহায়তায় তাদের চিকিৎসা চলছে বলে খবর পাওয়া গেছে। তবে সার্বিকভাবে এবারের হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টি জানালেন হাজিরা। আল্লাহর মেহমান হিসেবে পবিত্র মক্কায় উপস্থিত হয়ে সুন্দর ও সুষ্ঠুভাবে হজ পালন করতে পারার জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানান তারা। সঞ্জিদা ইসলাম, সময় সংবাদ। ঈদকে সামনে রেখে শেষ মুহূর্তের ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে লঞ্চঘাট, বাস টার্মিনাল ও রেল স্টেশনে। আগামীকাল ঈদ হওয়ায় যে কোনো মাধ্যমে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন তারা। রাজধানীতে গণপরিবহন কম থাকায় বিভিন্ন টার্মিনাল ও স্টেশনে পৌঁছাতে বেগ পেতে হয় যাত্রীদের। আরও জানাচ্ছেন শাফিন জাহিদ। এমন চেষ্টাই বলে দিচ্ছে দরজায় কড়া নাড়ছে ঈদ। আর মাত্র কয়েক ঘন্টা পরেই শুরু হবে পবিত্র ঈদুল আজহার আনুষ্ঠানিকতা। তাই যে করেই হোক না কেন পৌঁছাতে হবে স্বজনের কাছে। কোরবানির এই ঈদকে ঘিরে প্রতি বছর নগরবাসীর বেশিরভাগই ঢাকা ছেড়ে যান। আর ঈদকে সামনে রেখে ঘরমুখো এই যাত্রাতেই শুরু হয় ভোগান্তি। বৃহস্পতিবার সকাল থেকে যারাই নিজ নিজ গন্তব্যে রওনা হয়েছেন তারা প্রত্যেকেই কম বেশি ভোগান্তির শিকার হয়েছেন। রেল স্টেশনগুলোতে ভোগান্তির প্রধান কারণ বরাবরের মতো টার্মিনালে ট্রেন দেরিতে আসা আর দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার অভিযোগ সবার মুখে। একই সাথে যাত্রীদের হুড়োহুড়ি, ফলাফল ভোগান্তি। 6টা ট্রেন যাবো সিরাজগঞ্জ, অনেকক্ষণ ধরে তো লেট করতেছে গাড়ি। ট্রেন তো লেট, এখন কখন আসবে জানি না, অপেক্ষা করতেছি। যাবো তো সান্তার, তারপরে বিষয় যে বাড়িতে যাচ্ছি, আসলে অপেক্ষা যে করতেছি ঠিক আছে, বাট সেই কষ্টটা মনে হচ্ছে না। নারীর টানে বাড়ির পানি, প্রিয় নগরীকে ছেড়ে যাওয়ার এজন্য এক সুন্দরতম প্রতিযোগিতা। তারপরও এসব মানুষের সবার প্রত্যাশা ঈদ হয়ে উঠবে সবার জন্যই সমান আনন্দের। ভালো কাটুক ঈদুল আজহা। অন্যদিকে গণপরিবহনের অতিরিক্ত চাপে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। সে কারণেই নগরীর কাউন্টারগুলোতে নির্ধারিত সময়ে কোনো বাসই আসতে পারেনি। তাই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয় যাত্রীদের। তারপরও বাড়ি ফেরার সব প্রয়াস ছিল সবার চোখে মুখে। ভাড়াটা হলো 70 টাকার ভাড়া, 110 টাকা নিয়েছে। তাও আমাদের কষ্ট নয়, তাও যদি গাড়ি অ্যাভেলেবল পাইতাম, মানে যানজটটা কম থাকতো, তাইলে আমরা আনন্দ করতে পারতাম, মানে তাড়াতাড়ি যাইতে পারতাম। ভোগান্তি থেকে বাদ পড়েননি নৌপথের যাত্রীরাও। বাসা থেকে বের হয়ে প্রথমেই মুখোমুখি হন গণপরিবহন সংকটের। এরপরই শুরু হয় কাঙ্ক্ষিত নৌযানটিতে জায়গা করে নেয়ার যুদ্ধ। ভিড়, বিভিন্ন ধরনের সমস্যা, যানজট, মানে প্রায় বিভিন্ন ধরনের সমস্যা। কষ্ট হইলো ভালো লাগতেছে, ঈদে আনন্দ বাড়িতে করব। কষ্ট হইতেছে যাইতে, যানজট আছে, কিন্তু তারপরও আনন্দ। প্রিয়জনের সান্নিধ্য পাওয়ার আশায় এত কষ্ট, এত ভোগান্তি যে মুহূর্তেই তুচ্ছ হয়ে যায়, তারই প্রমাণ মেলে প্রতিটি রুটের ঘরমুখো মানুষের এই যাত্রায়। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। শেষ মুহূর্তে এসে ঈদে ঘরমুখো মানুষের ভিড়ে ঠাসা ছিল চাঁদপুর লঞ্চ টার্মিনাল। তারপরও শেষ পর্যন্ত বাড়ি পৌঁছাতে পেরে যাত্রীদের চোখে মুখে ছিল আনন্দের ঝিলিক। সকাল থেকে রাজধানী সদরঘাট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো একে একে ভিড়তে থাকে চাঁদপুর টার্মিনালে। পথে কোনো ঝক্কি ঝামেলা না থাকায় দারুণ খুশি ছিলেন সাধারণ যাত্রীরা। এবছর অজ্ঞান পার্টি, মলম পার্টির দৌরাত্ম্য না থাকায় এখনো পর্যন্ত কোনো সমস্যা তৈরি হয়নি বলে জানিয়েছে নৌ পুলিশ কর্তৃপক্ষ। এদিকে এবারের ঈদে নিয়মিত 9টি সহ বাড়তি আরও 4টি লঞ্চ যুক্ত করে চাঁদপুর ঢাকা নৌপথে মোট 13টি লঞ্চ চলাচল করছে। বছর একবার ঈদে আসাটা একটু কষ্ট হলেও ঈদটা অনেক মজার হয়। অনেক যাত্রী ভিড় ছিল, তবু এখন এই ঈদের মৌসুমে আসতে পারছি, সবার আত্মীয় স্বজনের কাছে আসতে পারছি, খুব ভালোই লাগতেছে। যাত্রীরা সুশৃঙ্খলভাবে নেমে যাতে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে, তার জন্য এখানকার ট্রাফিক পুলিশ, জেলা পুলিশ, বিআইডব্লিউর লোকজন, নৌ পুলিশ এবং আমরা অন্য সকলে সর্বত্রভাবে কাজ করে যাচ্ছি।
ঘরে ফেরা মানুষের উপচে পড়া ভিড় এখন পাটুরিয়া, শিমুলিয়া ও কাওড়াকান্দি ঘাটে। তবে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আশায় যাত্রাপথের এই দুর্ভোগ মেনে নিচ্ছেন সবাই। সকাল থেকে যাত্রীদের চাপে পাটুরিয়া ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ যানজট। এতে গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে যাত্রীদের। তবে দুর্ভোগ কমাতে এই রুটের মোট 18টি ফেরি এবং 21টি লঞ্চ যাত্রী পারাপার করছে। অন্যদিকে শিমুলিয়া নৌ রুটে ঢল নেমেছে ঘরমুখো মানুষের। কাওড়াকান্দি ঘাটেও বেলা বাড়ার সাথে সাথে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়েছে। পাশাপাশি লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে পার হয়ে আসা যাত্রীরা প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে যানবাহনে দেখা পাচ্ছেন। ঘাট এলাকায় যাত্রীদের হয়রানি বন্ধে একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। এদিকে উপচে পড়া ভিড় দেখা গেছে দিনভর চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। শেষ দিন হওয়ায় যাত্রীর সংখ্যা বেড়েছে কয়েক গুণ। রেল কর্তৃপক্ষের নিষেধ সত্ত্বেও অনেকেই ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে অবস্থান নিয়েছেন। এছাড়া টিকিট কালোবাজারি বন্ধ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার সহ যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক মনিটরিংয়ের জন্য সকাল থেকেই স্টেশন চত্বরে অবস্থান করছেন রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের ভোগড়া বাইপাস থেকে গড়াই পর্যন্ত 20 কিলোমিটার এলাকায় কিছুটা যানজট থাকলেও থেমে থেমে চলছে যানবাহন। এছাড়া সাভারের বেশ কিছু পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। গতরাতে টাঙ্গাইল মহাসড়কের জামগড়া এলাকায় যাত্রীবাহী বাস বিকল হয়ে পড়ায় তখন থেকেই যানজটের সৃষ্টি হয়। তবে সকাল 7টা থেকে এই যানজট অসহনীয় হয়ে ওঠে। বেলা বাড়ার সাথে যানজট কিছুটা কমে আসায় ধীর গতিতে চলতে শুরু করে যানবাহন। এদিকে যাত্রীদের অভিযোগ, পরিবহনের সংকটের অজুহাতে যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া হাতিয়ে নিচ্ছে বাস মালিকরা। ফিটনেসবিহীন গাড়ি, লরি ও কাভার্ড ভ্যান রাস্তায় নামানোর কারণেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে সাভারের বাইপাইল এলাকায় সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় যানজটে ঘরমুখো মানুষের দুর্ভোগের জন্য সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। যাদের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি তারা অনেকেই কথা রাখে, তারা কথা রাখেনি। তারা ফিটনেসবিহীন গাড়ি আনবে না বলেছে, কিন্তু তারা ঠিকই এনেছে। 19টা গাড়ি বিকল হয়েছে। এবার আমি ট্রাক কাভার্ড ভ্যানের মালিকদের সাথে আলাদা বৈঠক করেছি, এটা আর কোনোদিনও করিনি। তারপরে তারা কথা রাখবে। আমি অত্যন্ত অসহায় বোধ করছি মানুষের কষ্ট থেকে। আমিও সাংঘাতিক, আমারও কষ্ট বোধ হচ্ছে, কিন্তু আমি চেষ্টা করছি। বাংলা সময় আরো থাকছে। চট্টগ্রামের সদরঘাটে ছিনতাই করতে গিয়ে গণপিটুনি ও ককটেল বিস্ফোরণে মারা গেছে 2 জন। ঘটনাস্থল থেকে 2টি অস্ত্র ও নগদ 5 লাখ টাকা উদ্ধার। ইতোমধ্যে দেশের সব জেলাতেই সম্পন্ন হয়েছে ঈদ জামাতের প্রস্তুতি। আবহাওয়ার কথা মাথায় রেখে ঈদগাহ ছাড়াও মসজিদগুলোতে ঈদ জামাতের প্রস্তুতি নেওয়া হয়েছে। এছাড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ব্যুরো প্রতিবেদকদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামে এবার 350-রও বেশি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রধান ঈদের জামাত হবে জামিয়াতুল ফালাহ জামে মসজিদ ময়দানে। এছাড়া সিটি কর্পোরেশনের উদ্যোগে আরও 155টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। টানা বৃষ্টি উপেক্ষা করে ফেনীর মিজান ময়দানে ঈদের প্রধান জামাতের প্রস্তুতি শেষ করতে চলছে ব্যাপক তোড়জোড়। ফেনী পৌরসভার আয়োজনে এখানেই হবে জেলার সবচেয়ে বড় জামাত। রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত হবে শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে আবহাওয়া খারাপ থাকলে হযরত শাহ মখদুম দরগাহ মসজিদে অনুষ্ঠিত হবে জামাত। এরই মধ্যে জামাতের সব প্রস্তুতি শেষ করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বরিশালে হেমায়েতুদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের আনুষঙ্গিক সব কাজ শেষ করেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। সিলেটে শাহী ঈদগাহে আয়োজন করা হয়েছে ঈদের প্রধান জামাত। এই জামাতে লক্ষাধিক মানুষের উপস্থিতি আশা করছে ঈদগাহ কর্তৃপক্ষ। খুলনায় সার্কিট হাউস মাঠে ঈদের প্রধান জামাত হওয়ার কথা রয়েছে। তবে আবহাওয়া খারাপ থাকলে টাউন মসজিদে হবে এই জামাত। এছাড়া খুলনা সিটি কর্পোরেশনের 31টি ওয়ার্ডে আলাদা ঈদের জামাত হবে। এছাড়া রংপুর, ময়মনসিংহ সহ সারা দেশে ঈদের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফাহমিদা মৌটুসী, সময় সংবাদ। দেশের পশুর হাটগুলোতে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। বাজারে চাহিদার তুলনায় গরুর আধিক্য এবং ভারতীয় গরু আমদানির কারণে এবারও লোকসানের মুখে পড়বেন বলে আশঙ্কায় গরু ব্যবসায়ীরা। তবে অন্যান্য বছরের তুলনায় এবার পশুর দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের।
এদিকে হাটের নিরাপত্তায় সতর্ক অবস্থায় আছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ইন্ডিয়ার গরুটা আসলে হয়তো একটু দামের একটু আদান প্রদান থাকতো কম বেশ, কিন্তু ইন্ডিয়ার গরু আসলে একটু লেট করে আসছে, এই জন্য আর কি দামটা বেশি বাড়ছে। আমার প্রায় 42 গরু মনে করেন প্রায় 1,70,80,000 টাকা লস আছে। ক্রাইসিস করছে একটা বাজার পিরিয়ড, সিন্ডিকেটের মাধ্যমে গরুগুলো ধরে রাখছে, আমরা যখন মানে বলতেছি তারা দিচ্ছে না। হ্যাঁ, কালকে কুরবানি ছাড়ার চিন্তা ভাবনা করছি, কি ছেড়ে দিব কম বেশি একটা, যাই হোক। আমরা 44,000 চাইছি, তোরা 38,000 বলেছে, আর 1,000 হলে দিয়ে দেবে। শেষ সময় গরুর দাম তো তুলনামূলকভাবে অনেক বেশি, গরুর সংখ্যা কম, জনগণ বেশি হয়ে গেছে। দাম সুন্দর দাম পাইছি, গতবার থেকে অনেক দাম বেশি পাইছি। বাজারে চাহিদা ভালো, চেক নাই, খুব মনে করেন সুন্দর ভালো। ব্রাউন অবস্থা ভালো না, কারণ আমি ঢাকা থেকে যেটা দেখে আসছি, যে গরু 90-95 করে মানুষ কিনছে, ব্রাউন বেড়াতে এটা 1,20,000-25,000 টাকা করে কিনতেছে। প্রতিটা হাটে আমাদের তরফ থেকে আমাদের পর্যাপ্ত পুলিশ ফুড রিক্রুটমেন্ট করে আছে। এর বাইরে আমাদের ডিএসবি সাদা পোশাকে এবং ডিবি অনিশ কাজ করতেছে। মানে এমন কম যে আর একটা ব্যাপারে 2-1 লক্ষ টাকা লসে পড়বে, এরকম পরিস্থিতি। পর্যাপ্ত গরু আছে, দাম ওনরা সম্ভবত সিন্ডিকেট করে দাম রাখছে, দাম কমাতে চায় না। কাস্টমার এখনো গরু কিনতেছে না, শুধু খালি ঘোরাঘুরি করতেছে। এখনো লাগতেছে যে ব্যবসায়ীরা গরুর দামটা একটু বেশি বলতেছে, ওরা মনে করতেছে যে শেষ সময় পর্যন্ত এরা দেখবে। কালকে তো গরু 2.5 লক্ষ টাকা দাম হয়েছে, 2,60,000 হয়েছে, আজকে কম হইতাছে। মোটামুটি রিজনেবল দাম আর কি, মোটামুটি সস্তা আছে, ভালোই আছে, দাম ভালো হয়েছে। কোরবানির পশুর হাটে শেষ দিনের বেচাকেনার খবর জানাতে ময়মনসিংহ শহরের কাচারীঘাট পশুর হাটে আছেন হারুনুর রশিদ এবং বরিশালের রূপাতলী পশুর হাটে আছেন ফিদাউস সোহাগ। প্রথমে চলে যাচ্ছে হারুনুর রশিদের কাছে। হারুন। ধন্যবাদ ইশরাত। আপনি যেমনটা বলছিলেন যে আসলে ময়মনসিংহে শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আমি এই মুহূর্তে অবস্থান করছি ময়মনসিংহ শহরের কাচারীঘাট কোরবানির পশুর হাটে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত প্রচুর কোরবানির গরু রয়েছে এবং বিক্রেতারা অবস্থান করছেন কোরবানির পশু বিক্রি করার জন্য, গরু বিক্রি করার জন্য, কিন্তু সে তুলনায় আসলে এখানে ক্রেতা নেই। ক্রেতা কম থাকার কারণে সেভাবে আসলে কোরবানির পশু বেচাকেনা হচ্ছে না। তবে ক্রেতারা এখনো বসে আছেন যে আজকের যে রাতটা রয়েছে সেই রাতের মধ্যেই আসলে একটা বেচাকেনার অবস্থা হবে এবং তারা তাদের যে পশু নিয়ে এসেছেন বিক্রি করার জন্য সেটি তারা বিক্রি করে নিয়ে যেতে সম্ভব হবেন। আর দামের ব্যাপারে যদি বলি, এখানে আসলে ক্রেতার চেয়ে বিক্রেতা বেশি হয়, দাম অনেকটাই কম অন্যান্য বাজারের চেয়ে বা অন্যান্য দিনের চেয়ে। আজকের এখন পর্যন্ত আমরা যে অবস্থা জানি যে কোরবানির পশুর দাম অনেকটাই কম রয়েছে, যার কারণে আসলে এখানে যে কোরবানির পশু নিয়ে এসেছেন বিক্রেতারা তারা অনেকটা হতাশায় রয়েছেন। অনেকেই গরু নিয়ে চলে যাচ্ছেন তারা তাদের কাঙ্ক্ষিত দাম না পাওয়ার কারণে। তারপরেও এখনো এখানকার যে কাচারীঘাট এবং আবুল মনসুর সড়কে যে পশুর হাট বসেছে সেই দুটি পশুর হাটই আসলে ব্যাপক কোরবানির পশুর সমাগম হয়েছে। এখনো প্রচুর গরু রয়েছে, বিক্রেতারা অপেক্ষা করছেন আসলে তাদের সেই কোরবানির পশু বিক্রি করার জন্য। আর আমি ক্রেতাদের সাথে কথা বলেছি, তারাও তাদের পছন্দ মতো গরু পাচ্ছেন এবং তারা তাদের পছন্দ মতো গরু এবং পছন্দ মতো দামে তারা গরু কিনে নিয়ে আসলে বাড়িতে ফিরছেন আনন্দের সাথে। তারা প্রিয়জনদের নিয়ে আসে কোরবানি করবেন এবং মহান আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যে কোরবানি করা সেই কোরবানিটি তারা করবেন। আর একটি বিষয়, আমি ইজারাদারদের সাথে কথা বলেছি, ইজারাদাররা যে কথাটা বলেছেন যে আসলে সকালের দিকে বেচাকেনা তেমন ছিল না, তবে বেলা বাড়ার সাথে সাথে আসলে বেচাকেনা বেড়েছে। এই মুহূর্তে আসলে ভালো বেচাকেনা হচ্ছে এবং প্রচুর গরুর এখানে তারা হাসিল রাখছেন। তবে ক্রেতা বিক্রেতা উভয় একটি কথা বলছেন যে আসলে এই কাচারীঘাট পশুর হাট এবং আবুল মনসুর সড়কে যে পশুর হাট রয়েছে সেই পশুর হাটে আসলে হাসিল বেশি রাখা হচ্ছে, অন্যান্য বছরের তুলনায় এবার হাসিলের পরিমাণ বেশি রাখা হচ্ছে। তো সব মিলিয়ে আসলে এখানে কাচারীঘাট এবং আবুল মনসুর সড়কের যে পশুর হাট রয়েছে সেখানে প্রচুর গরু রয়েছে এবং ক্রেতারাও আসছেন, বেচাকেনাও হচ্ছে। তো এই ছিল ময়মনসিংহের অবস্থা। এখন আমরা বরিশালের কোরবানির পশুর হাটের খবর জানতে চলে যাচ্ছি আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগের কাছে। আসলে বরিশালের গরুর হাটগুলোতে কিন্তু তীব্র গরুর সংকট দেখা দিয়েছে। আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কিন্তু রূপাতলীর গরুর হাটে। এখানে আমরা যেটা দেখেছি যে এই মুহূর্তে বরিশালের এই রূপাতলীর গরু হাটে 10 থেকে 12টি গরু আছে মাত্র। এর মধ্যে যে গরুগুলো আছে তা নিয়েও এক ধরনের টানা হেঁচড়া আমরা দেখেছি। সকাল থেকে কিন্তু গরু মোটামুটি বেশ ভালোই বিক্রি হয়েছিল, দুপুরের পর থেকে কিন্তু গরু বেশ চলেছে। বিকেল 4টা গড়াবার পরপরই কিন্তু এখানে গরু সংকট দেখা দেয়। আমরা যেটা দেখেছি যে বরিশালের যে রূপাতলী গরু হাট ছাড়াও
এছাড়াও মোট 14টি গরুর হাট আছে এখানে। এর মধ্যে আমরা বেশ কয়েকটি গরুর হাটে গিয়েছিলাম। গ্যাস টারবাইন রূপাতলীর যে গরুর হাটটি আছে, পেট্রোল পাম্প এলাকা এবং কাউনিয়া টেক্সটাইল মিল এলাকা, 3টি হাট আমি সশরীরে গিয়েছি। এছাড়া নগরীর অন্যান্য গরুর হাটগুলোতে আমি যোগাযোগ করেছি, সব জায়গায় একই অবস্থা। কেন এই গরু সংকট? আমরা যেটা জানতে পেরেছি, যে কথা বলে জেনেছি ব্যাপারীদের সাথে, যে অনেকেরই ভয় ছিল যে গরু যদি বেশি আসে তাহলে মানে বিক্রি নাও হতে পারে। এই ধরনের একটি আশঙ্কা থেকে কিন্তু গরু সংকটের শুরুটা। আর এরপরে যেটা ক্রেতারা যারা জানিয়েছে যে তারা অপেক্ষা করতেছিল যে গরু আসবে, তারা কিনবে, একটু যদি কম দামে পাওয়া যায়। এই অপেক্ষা করতে করতে কিন্তু কিছু ক্রেতা অলরেডি গরু কিনে ফেলেছে। এরপরে কিন্তু গরু সংকটের সৃষ্টি হয়। এখন অনেকে দাম দিয়েও একটা গরু কিনতে পারছে না। আমাদের সামনে যে গরু 2-3টা গরু আছে মাত্র, এই গরুগুলো আমরা যেটা দেখেছি যে গরুটার দাম 50 থেকে 60,000 টাকা সর্বশেষ সর্বসাকুল্যে হতে পারে, সেরকম একটা গরুর দাম চাওয়া হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কিন্তু সেই পশুগুলোর 50 থেকে 60,000 টাকা দাম হতে পারে, সেই পশুগুলোর দাম কিন্তু বলা হচ্ছে এখন 1,15,000 টাকা বা 1,20,000 টাকা। এই অবস্থা এখন চলছে। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কেউ দাম দিয়েও একটা গরু মানে পশু কেনার ইচ্ছে থাকলেও কিন্তু সেই পশুটি কিনতে পারছে না। প্রচন্ড সংকট দেখা দিয়েছে। এই ছিল মোটামুটি বরিশালের গরু হাটগুলোর খবরাখবর। আমরা এখন ফিরছি স্টুডিওতে। ইশরাত। ধন্যবাদ ফেরদৌস। দর্শক, আমরা দেখতে পেলাম যে দুই দিকে দুই ভিন্ন পরিস্থিতি। বরিশালে পশুর হাটে পশু সংকট চলছে, আর এদিকে ময়মনসিংহে ক্রেতা সংকট চলছে। চলছে পরের খবরে। কোরবানির একদিন আগে বন্দরনগরী চট্টগ্রামে পশুর চামড়া নিয়ে অস্থিরতা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক বাজারে দাম কমার অজুহাতে প্রতি বর্গফুট চামড়ার দাম 40 থেকে 45 টাকা নির্ধারণ করে দেয় প্রতিবেশী দেশ ভারতে চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে এত কম দামে চামড়া কেনা সম্ভব নয় বলে দাবি তাদের। বিস্তারিত ফেরদৌস লিপি রিপোর্টে। সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় প্রতি বছরই কোরবানি ঈদে চামড়া নিয়ে নানা ধরনের জটিলতা দেখা দেয়। এরই প্রেক্ষিতে গত কয়েক বছর ধরে ঢাকার ট্যানারি মালিকরা দর নির্ধারণ করে দিলেও শেষ পর্যন্ত তা রাখা যায় না। মাঠ পর্যায়ে মৌসুমি ব্যবসায়ী এবং মধ্যস্বত্বভোগীদের কারসাজির কারণে চামড়ার দাম বেড়ে যায় কয়েক গুণ। তারপরও এবার ঢাকার বাইরে প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে মাত্র 40 থেকে 45 টাকা। আর এই নিয়ে দেখা দিয়েছে বিপত্তি। একটা 20 ফুটি মালের দাম যদি আপনার 40 টাকা হয়, আপনার একটা চামড়ার দাম হবে 800 টাকা। এখন আমাদেরকে কিনতে হবে ওই 800 টাকার মালটা আমাদেরকে কিনতে হবে 700 টাকার মধ্যে। লেবার খরচা আছে, প্রতি চামড়া 10 টাকা স্কোয়ার ফুটেও কম হবে। এই হিসেবে আমাদেরকে 30-35 টাকা হিসেবে চামড়া কিনতে হবে। এদিকে এক বছর পেরিয়ে গেল, গত বছরের অর্ধেক পাওনা টাকা এখনো পায়নি এখানকার ব্যবসায়ীরা। এ অবস্থায় চামড়ার দাম কম রাখায় চামড়া শিল্পে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করেন এই ব্যবসায়ী নেতা। লবণের দাম বেশি এবং লোকের মানে যারা কাজ করে তাদের বেশি। আমরা তো মোটেই চামড়া কিনতাম না। আর আগে প্রায় 2-3 লাখ টাকা মানুষকে অ্যাডভান্স দেওয়ার কারণেই আমরা কিছু চামড়া কিনবো। অপরদিকে বাংলাদেশের চামড়ার দাম তুলনামূলক কম নির্ধারণ করায় প্রতিবেশী দেশ ভারতে এসব চামড়া পাচার হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। যখন এই চামড়ার দাম একটু কম থাকে তখন আমাদের প্রতিবেশী দেশে চামড়া পাচার হওয়ার সম্ভাবনা 100% থাকে। কাজে প্রশাসনের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে বিশেষ করে শীতে থানা যদি কভার ব্যান করে কোনো চামড়া যাতে ওদিকে ঢাকা মুখে যাইতে না পারে। গত বছর কোরবানি ঈদে চট্টগ্রাম অঞ্চল থেকে সংগৃহীত হয়েছিল 4,80,000 চামড়া। প্রথম পর্যায়ে প্রতি বর্গফুট 70 থেকে 75 টাকা নির্ধারণ থাকলেও পরবর্তীতে 100 টাকায় গিয়ে পৌঁছে। আর এবার 5.5 লাখ চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন ব্যবসায়ীরা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রামের সদরঘাটে টাকা ছিনতাই করতে গিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। পরে সকালে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত অস্ত্র এবং নগদ 5.5 লাখ টাকা জব্দ করেছে পুলিশ। পুলিশ জানায় গত রাত 11:30টার দিকে রেকিট বেনকিজার নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সত্য গোপাল ভৌমিক দোকান থেকে বের হওয়ার পর 2 মোটরসাইকেল আরোহী তার উপর হামলা চালায়। এ সময় ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে। এ সময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়। পরে অপর ছিনতাইকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ককটেলটি তার শরীরেই বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেখান থেকে 2টি AK-20 রাইফেল এবং 5.5 লাখ টাকা জব্দ করে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুইটি রাইফেল ছিল, দুইটি অস্ত্র পাওয়া যায় এবং যে টাকার ব্যাগ যেটি ছিনিয়ে নিয়ে গিয়েছিল সেই টাকার ব্যাগটিও পাওয়া যায়। প্রথমে যে লোকটি মারা যায় তার জুতার যে মোজার ভিতরে আরেকটি অত্যাধুনিক ছুরা সেটি পাওয়া যায়। তো এইগুলো পুলিশ জব্দ করেছে এবং যে এখন যে আইনগত প্রক্রিয়া সেটি চলমান আছে। চাঁদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে এখনো নির্মাণ হয়নি স্বাস্থ্যসম্মত শৌচাগার। কয়েকটিতে থাকলেও নোংরা পরিবেশের কারণে তা ব্যবহারে অনীহা শিশুদের। এতে জীবনের শুরুতে শিক্ষা নিতে আসা কয়েক লাখ শিশু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, খোলা বা নোংরা শৌচাগার ব্যবহারে পানিবাহিত রোগসহ পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। তবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানালেন, সরকারি অর্থায়নে শিশুদের জন্য বিদ্যালয়গুলোতে স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ শুরু হয়েছে। ফারুক আহমেদের তথ্য ও কৃষ্ণকান্ত দের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চাঁদপুর সদরের ইসলামপুর গাছতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রায় 5 দশকের পুরনো এই বিদ্যালয়ের নেই নিজস্ব কোনো শৌচাগার। এর কয়েকশো শিক্ষার্থী শুধু নয়, শিক্ষকরাও তাদের শৌচকার্য করতে না পেরে দুর্ভোগে পড়েন। এই বিদ্যালয়ের মতো চাঁদপুরের 8 উপজেলার সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয়েও একই পরিস্থিতি। শহরের একটি নামি দামি বিদ্যালয়ে শিশুদের জন্য নির্ধারিত শৌচাগার থাকলেও নোংরা পরিবেশের কারণে তা ব্যবহারে অনীহা অনেকের। আমরা অন্য টয়লেটে যে বাথরুম করি তার জন্য ওরা আমাদের খুব বকে। স্কুলের টয়লেটটা অনেক ময়লা আবর্জনায় ভরা, তাই আমরা ওই টয়লেটটাকে ব্যবহার করতে পারি না। বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকরাও জানালেন, শৌচাগার স্থাপনের জন্য অনেক লেখালেখি করেও কোনো কাজে আসেনি। আমরা লেখালেখি বহুত করছি, টয়লেট পাই না। টয়লেট না থাকার কারণে এখানে বাচ্চাদের চরম দুর্ভোগে পড়তে হয়। তবে যাদের বিদ্যালয়ে নতুন শৌচাগার স্থাপিত হয়েছে তারা জানালো ভিন্ন কথা। স্বাস্থ্যসম্মত শৌচাগার কিভাবে ব্যবহার করতে হয় তাও শিখে নিয়েছে এসব শিশু। আমরা বাথরুম থেকে এসে সাবান দিয়ে হাত ধুই। আমরা খোলা টয়লেটে আজ যাব না, আমরা এই টয়লেটে ব্যবহার করব। সরকারি অর্থায়নে নতুন যে কয়েকটি শৌচাগার নির্মাণ হয়েছে সেগুলো নিয়েই সন্তুষ্ট শিক্ষক অভিভাবকরা। বাচ্চারা পায়খানা প্রস্রাব নির্দিষ্ট জায়গায় করতে পারে। 4টা টয়লেট রয়েছে, আমরা চেষ্টা করি এগুলো পরিচ্ছন্ন রাখার জন্য। আর এই স্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, খোলা এবং স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারের সুবিধা ও অসুবিধার কথা। উন্মুক্ত আকাশের নিচে পায়খানা পরিবেশ এবং পানিবাহিত রোগের জন্য খুবই ক্ষতিকর। এদিকে শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সরকারি অর্থায়নে ইতিমধ্যে 141টি স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করা হয়েছে বলে জানালেন জেলা শিক্ষা কর্মকর্তা। চাঁদপুর জেলায় 284টি ওয়াশ ব্লক করার জন্য আমরা বরাদ্দ পেয়েছি। ইতিমধ্যে আমাদের 141টি ওয়াশ ব্লক নির্মাণ হয়েছে, বাকিগুলো প্রক্রিয়াধীন আছে। চাঁদপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 1128টি। এসব বিদ্যালয়ে পড়াশোনা করছে 3,36,509 জন শিশু, আর শিক্ষক রয়েছেন প্রায় 6,000। সময় সংবাদ, চাঁদপুর। ঈদের সময় ফাঁকা নগরীতে ব্যাংক বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি ভাবিয়ে তুলেছে চট্টগ্রামের পুলিশকে। বন্ধের সময় ব্যাপক চাহিদা থাকলেও প্রয়োজনীয় ফোর্স পাচ্ছেন না তারা। এই অবস্থায় নিজেদের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুলিশের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। 60 বর্গ মাইলের এই চট্টগ্রামে অন্তত 50 লাখ লোকের বসবাস, কিন্তু এর মধ্যে স্থায়ী বাসিন্দা অর্ধেক। আর প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগ করতে 15 থেকে 20 লাখ মানুষ নগর ছেড়ে যায়। ইতিমধ্যে এর অধিকাংশ মানুষ নগর ছেড়ে চলে গেছে। এই অবস্থায় ফাঁকা নগরীতে নিরাপত্তা নিয়ে শঙ্কিত ব্যবসায়ীরা। যে দোকানগুলো বন্ধ থাকে এটা নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এই ঈদের বন্ধতে রাত্রে এবং দিনে এই অসম্ভব সোনার দোকান চুরি হয় এবং ডাকাতি হয়। অতীত অভিজ্ঞতা বলছে এই সময় সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে ব্যাংক, বিমার মতো আর্থিক প্রতিষ্ঠানগুলো। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ফোর্সও পর্যাপ্ত নয়। এই অবস্থায় ব্যাংকগুলোকে পুলিশের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ছুটির দিনগুলোতে যখন তারা তালাবদ্ধ করে রাখবেন, তখন যেন অন্তত 1-2জন গার্ড রাখার ব্যবস্থা করেন এবং ইনসাইড আউটসাইড সব দিকে যেন সিসি ক্যামেরার আওতায় রেখে যান। নতুন ধরনের একটা ক্যামেরা বসিয়েছি, ওইটা সারাক্ষণ ম্যানেজার এবং সংশ্লিষ্ট উদ্বোধন কর্মকর্তার সাথে ওইটা ইন্টারনেটের যোগাযোগ হবে। আনওয়ান্টেড কেউ ঢুকলে সাথে সাথে আমরা ইনফর্ম হয়ে যাব।
আর এ সময় আবাসিক এলাকাগুলোতে গ্রিল কাটা চোর এবং ছিনতাইকারীদের দূরত্ব বেড়ে যায়। এই অবস্থায় কমিউনিটি পুলিশের উপর ভরসা করতে হচ্ছে পুলিশ প্রশাসনকে। আবাসিক এলাকাগুলোতে আমাদের যে পুলিশি নজরদারি সেটা আমরা বাড়িয়ে দেব এবং পাশাপাশি ওই এলাকার যারা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য আছে এবং একটা আবাসিক এলাকার যে নিজস্ব যে নিরাপত্তা প্রহরী যারা থাকে তাদেরকে আমরা কাজে লাগাবো, যাতে করে কোনো অপরিচিত লোক ওই এলাকায় ঢুকতে না পারে বা এই ধরনের অপরাধ যাতে ঘটতে না পারে। নগরীতে 55টি সরকারি বেসরকারি ব্যাংকের 500-র বেশি শাখা রয়েছে এবং জুয়েলারি দোকানের সংখ্যা 2500-এর বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সৌদি আরবে হজ পালনের সময় পদদলিত হয়ে 7 শতাধিক হাজির মৃত্যু, আহত কমপক্ষে 8 শতাধিক। পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো হজের আনুষ্ঠানিকতা। শেষ দিনে রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে ঈদে ঘরমুখো মানুষের স্রোত। পর্যাপ্ত পরিবহন না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানের কোরবানির পশুর হাট। চামড়ার দাম কম ধরায় ভারতে পাচার হওয়ার আশঙ্কা। দেশ জুড়ে ঈদগাহ ময়দানগুলোতে ঈদ উল আজহার জামাতের জন্য প্রস্তুতি। হালকা বৃষ্টিপাতের আশঙ্কায় বিকল্প জামাতের প্রস্তুতি থাকছে মসজিদগুলোতেও। এবং জনবল সংকটে ঈদের ছুটিতে চট্টগ্রামের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত করা নিয়ে দুশ্চিন্তায় পুলিশ। নিজস্ব উদ্যোগে ব্যবস্থা জোরদার করার তাগিদ। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন স্ট্যাটাস প্রেস লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।